আমি রেশমা। গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকায় মনটা একদম ছটফট করছিল। মায়ের কাছে অনেক আবদার করে মামার বাড়িতে বেড়াতে যাওয়ার অনুমতি পেলাম। আমাদের বাড়ি থেকে মামার বাড়ি প্রায় ৩০০ কিলোমিটার দূরে। অনেকটা পথ পাড়ি দিয়ে মামার বাড়িতে পৌঁছালাম। মামা আমাকে দেখে যে কি খুশি হলেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। মামার বয়স তখন প্রায় ২১ বছর, প্রচণ্ড পরিশ্রমী মানুষ। আর্থিক অবস্থা তেমন ভালো না হলেও মামার মনটা ছিল আকাশের মতো বিশাল। মামার বাড়িতে মামা আর মামি ছাড়া আর কেউ ছিল না। নানা নানু অনেক আগেই মারা গেছেন। মামা আমাকে দেখেই বললেন, রেশমা, তুই অনেক দিন পর এলি। আজ আমি তোর জন্য বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসব। আজ মাছের মাথা দিয়ে মামা ভাগ্নি ভাত খাব। মামার এই কথা শুনে আমার মনটা ভরে গেল। সেদিন দুপুরে আমরা সত্যিই অনেক মজা করে মাছের মাথা দিয়ে ভাত খেলাম। রাতে যখন ঘুমানোর সময় হলো, মামা বললেন, রেশমা, তুই তোর মামির সাথে ঘুমিয়ে পড়। আমি বারান্দায় গিয়ে ঘুমাই। মামা মামির সরলতা আর ভালোবাসা আমাকে মুগ্ধ করল। পরের দিন সকালে মামি বললেন, শোনো গো, তোমার ভাগ্নি এসেছে। ওরে নিয়ে একবার আমাদের বাড়িতে ঘুরে আসো না কেন? ওকে তো কোনোদিন আমাদের বাড়িতে নিয়ে যাওনি। মামির কথা শুনে আমার মনটাও লাফিয়ে উঠল। আমি তো ছোটবেলা থেকেই চট্টগ্রামের নাম শুনেছি, সেখানকার সাগর আর পাহাড়ের গল্প শুনেছি। চট্টগ্রামে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার। আমি মামাকে বললাম, মামা, মামি যখন বলছেনই, চলো না তোমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। তোমার শ্বশুর বাড়িটাও দেখা হয়ে যাবে, আর চট্টগ্রাম শহরটাও ঘুরে আসা হবে। সারাদিন লেখাপড়া আর বাড়িতে থাকতে থাকতে একদম একঘেয়ে হয়ে গেছি। একটু মনটাও হালকা হবে। মামা প্রথমে একটু ইতস্তত করলেও আমার আগ্রহ দেখে রাজি হয়ে গেলেন। পরদিনই আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। মামার শ্বশুর বাড়ি পৌঁছে দেখলাম, মামার শ্বশুর একজন অদ্ভুত মানুষ। বাড়িতে কোনো মেহমান এলে তিনি এমনিতেই হাসি খুশি হয়ে উঠতেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যখন মামার সাথে তার শ্বশুর বাড়িতে ঢুকলাম, মামার শ্বশুর আব্বা আমাকে দেখে অবাক চোখে তাকিয়ে রইলেন। যেন তিনি আমাকে চিনতে চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তার চোখে মুখে এক ধরনের বিস্ময় আর কৌতূহল মিশেছিল। আমি এগিয়ে গিয়ে মামার শ্বশুরকে সালাম দিলাম। তিনি আমার সালাম গ্রহণ করলেন এবং একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা এসে অনেক ভালো করেছ। আমি তো এখন চাইলেও তোমাদের বাড়িতে গিয়ে দেখে আসতে পারি না, তাই তোমরা এসে অনেক ভালো করেছ। তার কথায় আন্তরিকতা ছিল, কিন্তু একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছিল। তিনি বারবার আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না। তার চোখে মুখে এক ধরনের দ্বিধা আর অস্থিরতা লক্ষ্য করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আব্বা, আপনি কি আমাকে কিছু বলতে চান? যদি কিছু বলার থাকে নির্ভয়ে বলুন। তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, কিন্তু সেই হাসিতেও যেন এক অদ্ভুত ছিল। তিনি বললেন, তুমি যখন এসেছো একটু শান্ত হও। অবশ্যই বলবো, কিন্তু কি কথা তা আমার তখনও জানা হলো না। এই অজানা কৌতূহল আমাকে সারাক্ষণ অস্থির করে রাখছিল। রাতে সবাই মিলে খাবার সেরে যখন ঘুমাতে গেলাম, আমি মুহূর্তেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু গভীর রাতে, প্রায় রাত ৩টার দিকে, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কোথা থেকে যেন একটা অদ্ভুত আওয়াজ আসছে। মনে হচ্ছে মেয়েলি কণ্ঠ। ধীরগতিতে সেই শব্দটা যেন ক্রমশ বাড়ছিল। আমার ভয় করতে শুরু করল। ভয়ে ভয়ে জানালার দিকে তাকালাম। ঘরের বারান্দায় কেউ যেন হাঁটছে। কিন্তু কে সে? অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছিল না। যখন আরও ভালো করে তাকানোর চেষ্টা করলাম, আমার মনে হলো সেটা যেন মামার শ্বশুর হতে পারেন। কিন্তু এই রাতে তিনি বারান্দায় কি করছেন? আর ওই মেয়েলি কণ্ঠটা কার? ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। পরের দিন সকালে মামা বললেন, রেশমা, চট্টগ্রামের রাজধানীতে আমার একজন বন্ধুর বাসা। সে ফোন করেছে তার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। কিছু জরুরি কথা আছে, আমার না গেলেই নয়। তো রেশমা, তুমি আজ আমার শ্বশুর বাড়িতেই থাকো। আমি আজ রাতটা বন্ধুর বাসায় থাকব, তারপর সকালে চলে আসব। মামার কথা শুনে আমার মনে মনে ভয় হলো। এই বাড়িতে আমি একা কি করে থাকব? কারণ এখানে তো মামার শ্বশুরকে আমার সুবিধার মনে হচ্ছে না। তার ওই অদ্ভুত তাকানো, রাতের রহস্যময় আওয়াজ, সবকিছু মিলে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। মামা চলে গেলেন, আর আমি সেদিন রাতে ঘুমাতে গিয়েও কিছুতেই ঘুমাতে পারছিলাম না। রাতের রহস্যময় আওয়াজ আর মামার শ্বশুরের অদ্ভুত কথা আমার মনকে আরও বেশি আচ্ছন্ন করে ফেল। মামা চলে যাওয়ার পর পুরো বাড়িটা যেন কেমন শূন্য লাগছিল।
আমি বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। রাতের আবছা আলো ঘরের প্রতিটি জিনিসকে কেমন যেন রহস্যময় লাগছিল। ঘড়ির কাঁটা টিক টিক করে চলছিল। আমি মনে মনে ভাবছিলাম, মামার শ্বশুর আব্বার ওই অদ্ভুত তাকানো আর রাতের বেলা বারান্দায় হাঁটার শব্দটা কি ছিল? একজন বয়স্ক মানুষ এত রাতে কেন বাইরে হাঁটবেন? আর সেই মেয়েলি কণ্ঠটাই বা কার ছিল? আমার কল্পনায় নানা রকম অদ্ভুত ছবি ভেসে উঠছিল। হঠাৎ করেই বাইরে থেকে আবার সেই রহস্যময় কণ্ঠস্বর শুনতে পেলাম। এবার যেন আওয়াজটা আরও স্পষ্ট, আরও কাছাকাছি মনে হলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে। ভয়ে আমার মন কেঁপে উঠল। আমি চাদরটা গায়ে জড়িয়ে নিলাম আর ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কৌতূহল আমাকে স্থির থাকতে দিল না। আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে জানালার কাছে গেলাম। পর্দা সরিয়ে সাবধানে বাইরে তাকালাম। চাঁদের আবছা আলো বারান্দাটা কিছুটা দেখা যাচ্ছিল। প্রথমে কিছুই দেখতে পেলাম না, কিন্তু একটু পরেই আমার চোখ আটকে গেল। মামার শ্বশুর আব্বা বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি একটা গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর তার ঠোঁট নড়ছে যেন তিনি কারোর সাথে কথা বলছেন। কিন্তু আশেপাশে তো আর কেউ নেই। তাহলে তিনি কার সাথে কথা বলছেন? ব্যাপারটা আরও রহস্যময় মনে হলো। আমি ভালো করে খেয়াল করলাম, তার চোখগুলো কেমন যেন ঘোলাটে দেখাচ্ছিল, আর তার মুখটা ভীষণ মলিন। মনে হচ্ছিল তিনি ভীষণ চিন্তিত বা দুশ্চিন্তাগ্রস্ত। কিছুক্ষণ পর তিনি হঠাৎ করে মাটির দিকে তাকিয়ে নিচু স্বরে কিছু বললেন। তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে চলে গেলেন। আমি জানালা থেকে সরে এসে বিছানায় ধপাস করে বসে পড়লাম। আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। কি দেখলাম আমি? মামার শ্বশুর কি ঘুমের ঘোরে কথা বলছিলেন? নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এই চিন্তায় আমি সারা রাত আর ঘুমাতে পারলাম না। ভোরের আলো ফুটতেই আমার চোখে একটু ঘুম নামল। সকালে ঘুম ভাঙতেই দেখি মামি আমার পাশে বসে আছেন। তিনি বললেন, কি রে রেশমা, তোর শরীর খারাপ লাগছে নাকি? মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? আমি মামির দিকে তাকালাম। রাতের ঘটনাগুলো তাকে বলার সাহস হলো না। ভাবলাম তিনি হয়তো আমাকে বকা দেবেন বা বিশ্বাসই করবেন না। তাই মিথ্যা করে বললাম, না মামি, তেমন কিছু না। রাতে ভালো ঘুম হয়নি তাই। মামি চিন্তিত মুখে বললেন, সাবধানে থাকিস। শরীর খারাপ লাগলে বলবি। সকালের নাস্তা করার সময় মামার শ্বশুর আব্বাকে দেখলাম। তিনি স্বাভাবিক আছেন, যেন রাতে কিছুই হয়নি। তিনি আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, কি রেশমা, রাতে ভালো ঘুম হয়েছে তো? তার এই প্রশ্ন শুনে আমার মনে হলো তিনি যেন আমাকে বিদ্রূপ করছেন। আমি শুধু মাথা নাড়লাম। নাস্তা শেষ করে তিনি বাইরে গেলেন। আমি সুযোগ বুঝে মামিকে জিজ্ঞেস করলাম, মামি, আব্বা রাতে বারান্দায় হাঁটেন নাকি? মামি একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। কেন রে, কি হয়েছে? আমি তখন ইতস্তত করে রাতের কথাগুলো বললাম, তবে শুধু মামার শ্বশুরের বারান্দায় হাঁটার কথা বললাম, মেয়েলি কণ্ঠের কথা বললাম না। মামি সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন। আসলে কি জানিস, আব্বা আজকাল রাতে একটু অন্যরকম আচরণ করেন। তার ঘুমটা ভালো হয় না। মাঝে মধ্যে এভাবে বারান্দায় হাঁটাহাঁটি করেন। মনে হয় যেন কারো সাথে কথা বলছেন। আমরা প্রথমে ভয় পেলেও এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছেন এটা বার্ধক্যের কারণে হতে পারে। মামির কথা শুনে আমার মনে একটু স্বস্তি ফিরে এলো, কিন্তু পুরোপুরি স্বস্তি পেলাম না। মামি হয়তো সবটা জানেন না বা আমাকে বলতে চান না। মনে হলো, কিন্তু মামি বলল, তুমি আসার পর থেকেই আমার বাবা একটু বেশিই অদ্ভুত হয়েছে। এই রহস্যের পেছনে আরও গভীর কিছু লুকানো আছে। মামির কথা শুনে খানিকটা স্বস্তি পেলেও আমার মন থেকে সন্দেহ পুরোপুরি কাটল না। বার্ধক্যজনিত সমস্যা? কিন্তু রাতের সেই মেয়েলি কণ্ঠস্বরটা কি ছিল? মামি হয়তো সবটা জানেন না, অথবা আমাকে জানাতে চান না। সারাদিন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল এই চিন্তা। আমি মনে মনে ঠিক করলাম, এই রহস্যের আমাকে জানতেই হবে। সেদিন বিকেলে আমি বাড়িটা ভালো করে ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। বাড়িটা বেশ পুরনো, তবে পরিপাটি করে সাজানো। আমি প্রতিটি ঘর, প্রতিটি কোণ খুঁটিয়ে দেখতে লাগলাম। মামার শ্বশুর আব্বা তখন বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। আমি লক্ষ্য করলাম তার চোখ দুটো মাঝে মাঝে অস্থিরভাবে চারদিকে ঘুরছে, যেন তিনি কিছু খুঁজছেন। হাঁটতে হাঁটতে আমি বাড়ির পেছনের দিকে গেলাম। সেখানে একটা ছোট বাগান ছিল, আর বাগানের এক কোণে একটা পুরনো ভাঙা ঘর দেখতে পেলাম। ঘরটা লতাপাতায় ঢাকা, আর তার দরজা জানালাগুলো ভাঙা।
দেখে মনে হচ্ছিল বহুদিন ধরে ঘরটা তালাবন্ধ। আমার মনে হলো এই ঘরের ভেতরেই হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। আমি কৌতূহলবশত ঘরের কাছাকাছি গেলাম। একটা ভাঙা জানালা দিয়ে ভেতরে উকি মারার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকার আর ধুলোবালির জন্য কিছুই দেখা যাচ্ছিল না। ঘরের ভেতরে একটা গন্ধ পাচ্ছিলাম। হঠাৎ করেই পেছন থেকে মামির ডাক শুনতে পেলাম। রেশমা, ওখানে কি করছিস? ওটা একটা ভাঙা ঘর, ভেতরে সাপ থাকতে পারে। এদিকে আয়। মামির কথায় আমি চমকে উঠলাম। তিনি দ্রুত আমার কাছে এসে আমাকে টেনে নিয়ে গেলেন। তার চোখে এক ধরনের ভয় আর সতর্কতার ছাপ দেখলাম। মামি বললেন, ও ঘরে কেউ যায় না, যেতেও নেই। ওটা আমাদের একটা পুরনো গুদাম ঘর, ওখানে কিছুই নেই। মামির কথায় কেমন যেন একটা ধোঁয়াশা মনে হলো। গুদাম ঘর? কিন্তু তার আচরণে মনে হলো তিনি কিছু লুকাতে চাইছেন। সেই রাতেও আমার ঘুম আসছিল না। রাতের খাবারের পর মামার শ্বশুর আব্বা যথারীতি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। মামিও কিছুক্ষণ পর ঘুমাতে গেলেন। আমি বিছানায় শুয়ে কান পেতে রইলাম। প্রায় মাঝরাতে আবার সেই ফিসফিস আওয়াজ। এবার আওয়াজটা যেন আরও স্পষ্ট। মনে হলো কেউ যেন কাঁদছে। আমার মন আরও অস্থির হয়ে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ধীরে ধীরে বিছানা থেকে নেমে আসলাম। এবার আর জানালার পাশে নয়, সরাসরি ঘরের দরজা খুলে বারান্দায় তাকালাম। আবছা আলো দেখলাম। মামার শ্বশুর আব্বা আবার সেই গাছের দিকে তাকিয়ে আছেন। তিনি ফিসফিস করে কিছু বলছেন, আর তার হাত দুটো কেমন যেন বাতাসে কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছে। আমি আরও ভালো করে খেয়াল করলাম, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তিনি কাঁদছেন। আর সেই মেয়েলি কণ্ঠস্বরটা, সেটা যেন আব্বার কণ্ঠস্বরের সাথেই মিশে আছে। যেন তিনি নিজেই মেয়েলি কণ্ঠে কথা বলছেন, অথবা মেয়েলি কণ্ঠকে নকল করছেন। আমি আর অবাক হলাম না, কিন্তু তার এই কান্না দেখে আমার মনে গভীর কৌতূহল জন্মালো। তিনি কেন কাঁদছেন? কিসের এত কষ্ট তার? এই মুহূর্তে আমার মনে হলো তিনি একা নন, যেন তার সাথে অদৃশ্য কোনো একজন দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে তিনি ঘরের ভেতরের দিকে চলে গেলেন। আমি দ্রুত নিজের ঘরে ফিরে আসলাম। আমার মনে হলো এই রহস্যের সমাধান হয়তো ওই ভাঙা ঘরটার সাথেই জড়িত, যার কথা মামি লুকাতে চেয়েছিলেন। মামার শ্বশুরের কান্না দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। একই সাথে কৌতূহল আরও বেড়ে গেল। তার কান্নার কারণ কি? আর সেই ভাঙা ঘরের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? পরদিন সকালে আমি মনে মনে ঠিক করলাম, আজ যেভাবেই হোক সেই ভাঙা ঘরটার রহস্য উন্মোচন করব। সকালে নাস্তার পর মামার শ্বশুর আব্বা যথারীতি বাইরে গেলেন। মামি বাড়ির কাজকর্মে ব্যস্ত ছিলেন। এটাই সুযোগ। আমি চুপি চুপি বাড়ির পেছনের দিকে সেই ভাঙা ঘরটার দিকে গেলাম। মামি যাতে টের না পান সেদিকে সতর্ক দৃষ্টি রাখছিলাম। ঘরটার চারদিকে ঘন লতাপাতা আর আগাছা জমে আছে। ঘরের কপাট দুটো ভাঙা, আর চারপাশে মাকসার জাল। ভেতরে ঢোকার আগেই একটা দুর্গন্ধ নাকে এলো। ঘরের ভেতরে ঢুকেই আমার গা শিউরে উঠল। ধুলো আর আবর্জনার স্তূপের মাঝে ঘরের কোনায় একটা পুরনো আলমারি দেখতে পেলাম। আলমারির পাল্লা দুটো খোলা, আর ভেতরে কিছু পুরনো কাপড় চোপড় আর ভাঙাচোরা জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। ঘরের মধ্যে আলো প্রবেশ করতে না পারায় পুরো ঘরটা অন্ধকারাচ্ছন্ন ছিল। আমি সাবধানে ভেতরে ঢুকলাম। আমার চোখ অভ্যস্ত হতে কিছুটা সময় লাগল। আমি আলমারির দিকে এগিয়ে গেলাম। সেখানে একটা পুরনো কাঠের বাক্স দেখতে পেলাম। বাক্সটার উপরে পুরো ধুলোর আস্তর। আমি সাবধানে বাক্সটা খুললাম। বাক্সটার ভেতর থেকে একটা পুরনো ডায়েরি আর কিছু পুরনো চিঠি বেরিয়ে এলো। ডায়েরিটা দেখতে বেশ পুরনো, পাতাগুলো হলদে হয়ে গেছে। আমার মনে হলো এই ডায়েরির মধ্যেই হয়তো রহস্যের চাবিকাঠি লুকানো আছে। আমি দ্রুত ডায়েরিটা হাতে তুলে নিলাম। ডায়েরিটার প্রথম পাতায় লেখা ছিল একটা নাম, জোহরা গুল। নিচে তারিখ ছিল অনেক বছর আগের। আমি পাতা উল্টে পড়তে শুরু করলাম। ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল এক নারীর দুঃখভরা জীবনের গল্প। জোহরা ছিলেন মামার শ্বশুরের একমাত্র মেয়ে। জোহরা খুব অল্প বয়সেই এক ছেলেকে ভালোবেসেছিলেন, কিন্তু তার বাবা মা সেই সম্পর্ক মেনে নেননি। জোহরার বাবা তাকে জোর করে অন্য এক ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু জোহরা সেই বিয়েতে রাজি ছিলেন না। ডায়েরিতে লেখা ছিল জোহরা তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এক রাতে তিনি বাড়ি থেকে পালিয়ে যান, আর তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
তার বাবা মা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ডায়েরিটা পড়তে পড়তে আমার চোখ ভিজে উঠল। জোহরার জীবনের করুণ পরিণতি আমাকে গভীরভাবে নাড়া দিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি জানি না আমার ভাগ্যে কি আছে। আমার বাবা মা আমাকে ভালোবাসেন না। আমি শুধু চাই আমার ভালোবাসার মানুষকে ফিরে পেতে। যদি তা না হয় তবে আমি এই পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না। এই লাইনগুলো পড়ে আমার মনে হলো জোহরা হয়তো মারা গিয়েছিল। কিন্তু তাহলে মামার শ্বশুরের রাতের কান্নার কারণ কি? আর সেই মেয়েলি কণ্ঠস্বর? আমি আরও কিছু চিঠি পেলাম। সেগুলো জোহরার লেখা। চিঠিতেও তার দুঃখ, ভালোবাসা আর বাবা মায়ের প্রতি অভিমানের কথা লেখা ছিল। সবশেষে একটা পুরনো ছবি পেলাম। ছবিতে জোহরা হাসি মুখে দাঁড়িয়ে আছেন। দেখতে অনেক সুন্দর। ছবিটার পেছনে লেখা ছিল, তোমার জোহরাগু। আমি ডায়েরি আর চিঠিগুলো নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলাম। আমার মনে হলো জোহরার বাবা অর্থাৎ মামার শ্বশুর আব্বা হয়তো এখনও তার মেয়েকে হারানোর শোক ভুলতে পারেননি। রাতের বেলা তিনি জোহরার কথা ভেবে কাঁদেন। আর জোহরার কণ্ঠস্বর তিনি হয়তো নিজের মনেই শোনেন। তার আচরণ, তার চোখের জল, সবকিছু এখন স্পষ্ট হল। জোহরার ডায়েরি আর চিঠিগুলো পড়ে আমার মনটা এক গভীর বিষাদে ভরে গেল। মামার শ্বশুরের রাতের কান্নার কারণ আর সেই রহস্যময় মেয়েলি কণ্ঠের পেছনের সত্যটা আমার কাছে এখন পরিষ্কার। তিনি নিজের মেয়ে হারানোর যন্ত্রণা ছটফট করছেন, আর তার মনে জোহরার কণ্ঠেই প্রতিধ্বনিত হচ্ছে। এই শোক তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। আমি ডায়েরি আর চিঠিগুলো সাবধানে আমার ব্যাগে রাখলাম। মনে মনে ভাবলাম, মামিকে সব কথা খুলে বলা উচিত। এই দুঃখ শুধু মামার শ্বশুরের একার নয়, পুরো পরিবারের। মামি হয়তো জোহরার নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে অস্পষ্ট ধারণা রাখেন, কিন্তু ডায়েরির ভেতরের গভীরে লুকানো কষ্ট তিনি জানেন না। বিকালে যখন মামার শ্বশুর আব্বা বাইরে থেকে ফিরলেন, তখন আমি মামির কাছে গিয়ে ডায়েরি আর চিঠিগুলো বের করে আনলাম। মামি সেগুলোকে দেখে প্রথমে অবাক হলেন, তারপর আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আমি তাকে রাতের ঘটনার কথা, মামার শ্বশুরের কান্নার কথা, আর তারপর ভাঙা ঘরে ডায়েরি ও চিঠি খুঁজে পাওয়ার কথা বিস্তারিত বললাম। মামির মুখ ক্রমশ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ডায়েরির পাতাগুলো উল্টে দেখলেন। জোহরার হাতের লেখা দেখে তার চোখ জ্বলে ভরে উঠল। আমরা জানতাম জোহরা চলে গেছে, মামি ফুপিয়ে উঠলেন, কিন্তু এমন মর্মান্তিক পরিণতি হবে তা ভাবতে পারিনি। ওর বাবা সারা জীবন এই কষ্টটা বুকে চেপে রেখেছেন। কাউকে বলেননি, নিজের ভেতরেই সব কষ্ট পুষে রেখেছেন গু। মামিকে আমি বললাম, মামি, আপনার আব্বাকে এই শোক থেকে মুক্তি দিতে হবে। তাকে বুঝতে হবে যে তিনি একা নন। জোহরা হয়তো নেই, কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে বেঁচে থাকবে। হয়তো জোহরার গল্পটা সকলের সাথে ভাগ করে নিলে তিনি কিছুটা শান্তি পাবেন গু। মামি আমার কথায় সায় দিলেন। সেদিন রাতে খাবারের পর আমরা সবাই বসলাম। মামার শ্বশুর আব্বা স্বাভাবিকভাবেই বসেছিলেন। মামি তখন ধীরে ধীরে ডায়েরিটা তার হাতে তুলে দিলেন। আব্বা প্রথমে অবাক হলেন। তারপর যখন জোহরার হাতের লেখা দেখলেন, তিনি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলেন। আমরা কেউ কোনো কথা বললাম না। তিনি পড়তে পড়তে কেঁদে ফেললেন। তার চোখের জল জোহরার লেখা অক্ষরের উপর পড়ছিল। অনেকক্ষণ পর তিনি ডায়েরিটা বন্ধ করলেন। তার মুখটা দেখে মনে হচ্ছিল তিনি যেন অনেক বছর ধরে চাপা পড়ে থাকা কোনো পাথর সরিয়ে ফেলেছেন। তিনি আমাদের দিকে তাকালেন, তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা আর সেই সাথে এক ধরনের শান্তি। তিনি বললেন, আমি জানতাম ও কোনোদিন ফিরে আসবে না, কিন্তু ওর এই কষ্টটা যে এতটা গভীর ছিল তা জানতাম না গু। এরপর আমরা মামার শ্বশুরের সাথে জোহরার স্মৃতিচারণ করলাম। মামি জোহরার ছোটবেলার কথা বললেন। আমরা সবাই জোহরার জন্য প্রার্থনা করলাম। সেদিনের পর মামার শ্বশুরের পরিবর্তন আসতে শুরু করল। রাতে তিনি আর বারান্দায় হাঁটতেন না। সেই রহস্যময় কণ্ঠস্বরও আর শোনা যেত না। তার মুখে ধীরে ধীরে হাসি ফুটতে শুরু করল। তিনি যেন জোহরার স্মৃতিকে নতুন করে বরণ করে নিলেন, কিন্তু তার হারানোর কষ্টকে আর নিজের ভেতরে চাপা রাখলেন না। কিছুদিন পর আমি মামার বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরে এলাম। এই কদিনে আমি শুধু একটি রহস্যের সমাধান করিনি, একটি পরিবারের গভীর দুঃখের অংশীদার হয়েছিলাম। আমি বুঝেছিলাম ভালোবাসার মানুষ হারানোর কষ্ট কতটা গভীর হতে পারে। তবে এটাও বুঝেছিলাম সেই কষ্টকে নিজের ভেতরে চেপে না রেখে সবার সাথে ভাগ করে নিলে তা হালকা হয়। এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে ভালোবাসার মানুষের কষ্ট বা হারানোর বেদনাকে নিজের ভেতরে চেপে রাখলে তা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়।
শোক বা দুঃখকে ভাগ করে নিলে তা হালকা হয়। পরিবার বা কাছের মানুষেরা পাশে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয়। অতীতকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই জীবনের মূল মন্ত্র। আমাদের সবসময় অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং বিপদে বা কষ্টে তাদের পাশে দাঁড়াতে হবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।